আর এই যে এনটাইটেল নয় বলছেন, বাবা লোকটার নাম অসীম দাশগুপ্ত ছিল। এই কি লেখা আছে পড়তে পারছেন? 1691 অফে কি লেখা আছে? এই যে পড়তে পারছেন? ইজ এনটাইটেল ফ্রম টাইম টু টাইম 1691 একদম এনটাইটেল শব্দটাই লেখা আছে। এবার কেউ যদি পড়তে পড়তে একটা শব্দ স্কিপ করে যায়, তার দায় কি আর অসীম দাশগুপ্ত নেবে? সরকার রিভিউ করেছিল, রিভিউতেও হেরে গেছিল, সরকার সেটার পরে সেটে ফিরে গেছিল। অর্থাৎ এই যে ডিএ লিগালি এনফোর্সিবল রাইট, এই কন্টেনশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সরকার সেটে গেছিল, অর্থাৎ এই কন্টেনশনটা ফাইনালিটি অ্যাটেন্ড করে নিয়েছে। দেখুন, এক হচ্ছে রাজ্যের কোষাগারে টাকা নেই বলছেন, তাহলে ওই টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে ওই সুদ সময় টাকা ফেরত নিয়ে নিন, অনেকটা টাকা আসবে। দুটো পদ্ধতি, টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে সুদ সময় টাকা ফেরত নেওয়া আর নবান্নটা বিক্রি করা, হয়ে যাবে। এই টাকাগুলোকে তো নিয়ে তো নষ্ট করেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরত তো হবেই, আমরা করাবই, কিচ্ছু করার নেই। ও কন্টেম্প পেন্ডিং, আগামী 2 তারিখ শুনানি আছে। দ্বিতীয় হচ্ছে ডিএও নেব, কর্মচারীদের প্রতিটি পয়সা বুঝে নেব। একেবারেই ট্রাইব্যুনাল থেকে শুরু করে সুপ্রিম কোর্টে এখনো অবধি আমরা একাধিক বেঞ্চ চেঞ্জ হতে দেখেছি এবং বারংবার সেই শুনানি পিছাতেও দেখেছি। আর নতুন বিচারপতি এলে তার মামলাটার সাথে ওয়াকিবহাল হতে সময় লাগে। এক্ষেত্রে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট একেবারে শেষ দিকে চলে এসছে বলা যেতে পারে মামলা একেবারে, কিন্তু সেই জায়গায় আবারও যে দ্বিতীয় বিচারপতিতে তার পরিবর্তন, পিকে মিশ্রার বদলে সন্দীপ মেহতা। কি বলবেন, আবারও কি তাহলে মামলা পেছানোর কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, দুটো হতে পারে। এক হচ্ছে ওই স্পেশাল বেঞ্চ দেওয়া, অর্থাৎ যে বিচারপতিরা শুনছেন সেই বিচারপতি, অথবা মামলাটি অন্য একটা দিন হওয়া। ফলে সম্ভাবনা যে নেই সেটা নয়, অবশ্যই সম্ভাবনা আছে। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, ডিএ এই মামলাটির কিন্তু শুনানি প্রায় অন্তিম পর্যায়ে। তার কারণ যারা এসএলপি দাখিল করেছেন তাদের পক্ষ থেকে যে বক্তব্য সেটা সম্পূর্ণ হয়েছে। আমরা যারা মানে ওই এসএলপিতে রেসপন্ডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমরাই ছিলাম রিট পিটিশনার, যারা মামলাকারী, মূল মামলাকারী, বিশেষ করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মলয় মুখোপাধ্যায়রা, শ্যামলদারা, তাদের পক্ষ থেকেও, অর্থাৎ মামলাকারী সংগঠনদের পক্ষ থেকেও আমাদের বক্তব্য আমরা অলরেডি কিন্তু রেখেছি। ফলে এসএলপি যারা দাখিল করেছেন সেই রাজ্য সরকার, আমরা যারা মূল মামলাকারী তারা সহ আরও যে সংগঠন ছিল, তারা বক্তব্য সম্পূর্ণ। এবার তারা প্রত্যুত্তরে, অর্থাৎ রাজ্য সরকার প্রত্যুত্তরে কিছুটা বলবেন বলে সময় চেয়েছিলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল, তিনি সেদিন উপস্থিত হতে পারেননি এর আগের দিন। ফলে নতুন করে আবার একটু কিছুটা সময় তিনি বলবেন, তার প্রত্যুত্তরে আবার আমাদের যদি কিছু বলার থাকে নিশ্চিতভাবে আমরা শুনবো। তারপরে বলার থাকলে আমরা নিশ্চিতভাবে সেইটুকু, যদি কোনো ডাউট কোর্টের মনে তৈরি হয় তাহলে আমরা সেই ডাউট ক্লিয়ার করে দেবো। ছাড়াও আমাদের রিটেন সাবমিশন সেটা রেডি। এর আগেও আমরা রিটেন সাবমিশন দিয়েছি, কিন্তু তবুও আমরা রিটেন সাবমিশন রেডি করে রেখেছি যে আমরা রিটেন সাবমিশন জমা দেবো। কারণ একটা রিজয়েন্ডার নোট যেহেতু গভর্নমেন্ট দিয়েছিলেন, যেটা নিয়ে অনেকের অনেক বক্তব্য, এবং সেখানে যা যা লিখেছেন সে সাংঘাতিক। যেটা একমাত্র ভ্যারিয়েবল সেটাকে স্ট্যাটিক বানিয়েছেন, আর যেগুলো স্ট্যাটিক সেগুলোকে ভ্যারিয়েবল। যাই হোক, এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালায়েন্স, মেডিকেল অ্যালায়েন্স, এনপিপি অর্থাৎ নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স, এনপিএ, আচ্ছা, তারপরে এইগুলো সব স্ট্যাটিক অ্যাকচুয়ালি। এইচআরএ যেমন 15%, এমএ 300 টাকা, এমএ মেডিকেল অ্যালায়েন্স। নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স কিছু ডক্টরদের জন্য 30%, যেমন WBMES, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস, তাদের 30%। কিছু ডক্টরদের জন্য সেটা 25%, যেমন WBHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, WPHNAS ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তাদের 25%। ফলে এরকম তাদের নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স দেওয়া হয়। এগুলো কিন্তু স্ট্যাটিক। একমাত্র ভ্যারিয়েবল ইউনিট হচ্ছে ডেয়ারনেস অ্যালায়েন্স। তার কারণ কি? তার কারণ ধরুন 10 বছর সময়কাল জুড়ে ওই পে কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে তৈরি যে আইন রোপারুল, তার স্যালারি কর্মচারীরা পান বা পেনশনাররা পেনশন পান। তাহলে 10 বছর ধরে তো মূল্যবৃদ্ধি ঘটছে। তাহলে এই মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রাখার মতো তো পেনশনের বা স্যালারির একটা কম্পোনেন্ট রাখা উচিত, নাহলে তো তার অ্যাকচুয়ালি বেতন হ্রাস ঘটবে। কারণ একজন বেতন কীভাবে ক্যালকুলেশন করা হয়, একটা কর্মচারীর বেতন, তার নিত্য প্রয়োজনীয় কী কী জিনিস লাগতে পারে
জীবন ধারণের জন্য কতটা ব্যয় হতে পারে তার একটা মডারেট ভ্যালু করা হয়, এটাই স্যালারির কনসেপ্ট। সেখানে স্যালারির মধ্যে যেমন ধরুন 2009-এর রোপা রুলের সাপেক্ষে বেসিক পে ছিল, গ্রেড পে ছিল, HRA ছিল, MA ছিল, DA ছিল, এগুলো স্যালারির কম্পোনেন্ট। এবার এই কম্পোনেন্ট মধ্যে একমাত্র ভ্যারিয়েবল কম্পোনেন্ট হচ্ছে এই DA, আর 3% ইনক্রিমেন্টাল ওটা তো মানে কম্পোনেন্ট নয়, স্যালারির কম্পোনেন্ট নয়। কেউ যদি ধরুন আইদার প্রমোশন পান তবেই উচ্চতর বেতন পান, অথবা যদি প্রমোশন না পান তাহলে ক্যাশ বেনিফিট পান, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, সেটাও প্রতি বছর না। ফলে এই যে ক্যাশ বেনিফিট বা এই 3% যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট ছাড়া আর তো কোনো কিছু ছিল না। কর্মচারীরা 10 বছর ধরে একই বেতন পাবেন, তাতে কর্মচারীর সংসার চলবে কী করে? সেই জন্যই বেতনের একটা অংশকে ভ্যারিয়েবল বানানো হয়, সেটা হচ্ছে ডিয়ারনেস অ্যালায়েন্স। আর ডিয়ারনেস অ্যালায়েন্স দেওয়া হবে AICPI অনুযায়ী, সেটার ওপারল 2009-এ বলা আছে, গোটা রাজ্যের মানুষের মুখস্থ হয়ে গেছে। সেটা তো একটা সংজ্ঞা মাত্র। তা সংজ্ঞা কোন আইনের সংজ্ঞা থাকে না? আমার তো জানা নেই যে আইন সংজ্ঞা ছাড়া। দেখুন আইন ভবিষ্যতে দিতে হবে, এটা কোথাও বলা নেই। ভালো করে পড়ে নেবেন, এনটাইটেল শব্দটাই লেখা আছে, 1690F-এ সংজ্ঞা দেওয়া আছে, আর 1691F-এ এই যে টাইম টু টাইম এনটাইটেল বলছি, কোথায় এনটাইটেলমেন্ট এই শব্দটাই লেখা আছে। আরে বাবা, ওটা ড্রাফট করেছিল অসীম দাশগুপ্ত। ফলে এই শব্দটা এখন যদি কেউ পড়তে গিয়ে শব্দটা মিস করে ফেলেন, তার দায়িত্ব আর মানে অসীম দাশগুপ্তও নেবেন না বা আমরাও নেব না, ওই শব্দটাই লেখা আছে। ফলে এই বলে টলে লাভ হবে না। রোপারুল, যে রোপারুল 9-এর কথা আপনি বলছেন, সেই রোপারুল 9 তো নাকি ডিএ শুধুমাত্র একটি সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়েছে, ভবিষ্যতে দিতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, রাজ্যের পক্ষ থেকেই বলা হয়েছে। দেখুন, একই দিনে 3টে মেমো বেরিয়েছিল, 1690F, 1691F আর 1692F। 1690F-এ ডেফিনেশন দেওয়া আছে, নো ডাউট অ্যাবাউট ইট। কোন আইনে ডেফিনেশন থাকে না? আরে সেটাই তো স্বাভাবিক। আপনি বেশিরভাগ আইনেই পাবেন ওই সেকশন 2-তে ডেফিনেশনই থাকে। তার কারণ যে সমস্ত আইনি শব্দবন্ধ ব্যবহার হয়েছে সেগুলোর ডেফিনেশন কী হবে, অর্থাৎ ডিএর ডেফিনেশন কী হবে, ডিএ কীভাবে দেওয়া হবে, ডিএ মানে কি, এটা তো ডেফিনেশনই থাকবে, কোথায় থাকবে? এটাই তো স্বাভাবিক, মানে আমরা তো তাই জেনে এসেছি সারা, এবং প্রতিটি আইনেই তাই পাবেন। আর এই যে এনটাইটেল নয় বলছেন, বাবা লোকটার নাম অসীম দাশগুপ্ত ছিল, এই কি লেখা আছে পড়তে পারছেন? 1691-এ কি লেখা আছে? এই যে পড়তে পারছেন? ইজ এনটাইটেল ফ্রম টাইম টু টাইম, 1691 একদম এনটাইটেল শব্দটাই লেখা আছে। এবার কেউ যদি পড়তে পড়তে একটা শব্দ স্কিপ করে যায়, তার দায় কি আর অসীম দাশগুপ্ত নেবে না ফিরদৌসী নেবে? ফলে এই যে লেখা নেই বলছেন এনটাইটেল নয়, কী লেখা আছে? এ তো আর আমি তৈরি করিনি, ওই 1691F-এ লেখা আছে। ফলে ডিএ এনটাইটেলডও বটে, কর্মচারীরা আর এনটাইটেলমেন্ট নিয়ে প্রশ্ন এখন আসারই কথা না, তার কারণ ওটা ফাইনালিটি অ্যাটেন্ড করে নিয়েছে। ডিএ যে এনফোর্সেবল, লিগালি এনফোর্সেবল রাইট, এটা সেই সময় মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ হোল্ড করার পরে সরকার সুপ্রিম কোর্টে যায়নি সেটাকে চ্যালেঞ্জ করে, সরকার রিভিউ করেছিল, রিভিউতেও হেরে গেছিল, সরকার সেটার পরে স্যাটে ফিরে গেছিল। অর্থাৎ এই যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, এই কন্টেনশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সরকার স্যাটে গেছিল, অর্থাৎ এই কন্টেনশনটা ফাইনালিটি অ্যাটেন্ড করে নিয়েছে। এরপরে আর নতুন করে এই প্রপোজিশন অফ লতে নতুন করে আবার আর্গুমেন্ট ওপেন করতে পারেন না, ওটা ফাইনালিটি অ্যাটেন্ড হয়ে গেছে। এখন শুধু ঠিক হবে রেট কি, ডেট কি। রেট হচ্ছে AICPI আর ডেট হচ্ছে বছরে 2বার, তা যদি না মানেন প্রতি মাসে দিতে হবে, তাতে আরও বেশি কর্মচারীরা এরিয়ার ডিএ পাবেন।
তার কারণ প্রতি মাসে দিলে প্রতি মাসে ক্যালকুলেশন করতে হবে, প্রতি মাসের সাপেক্ষে, এবার যদি ধরুন ওটার ইন্টারেস্ট বলে, প্রতি মাসের সাপেক্ষে ইন্টারেস্ট দেবেন, 50,000 কোটি টাকার জায়গায় 70,000 কোটি টাকা হবে। রাজ্যের কোষাগারেতে তো টাকা নিয়ে এমনি অ্যাপ্লিকেশন করছে, রিজু আন্ডার নোট করছে, একাধিক পথ নিচ্ছে তারা যে যাতে ডিএটা আটকানো যায়। এদিকে সুদ সমেত টাকা কিন্তু এখনো ফেরত হয়নি টেন্টেডদের। দেখুন, এক হচ্ছে রাজ্যের কোষাগারে টাকা নেই বলছেন, তাহলে ওই টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে ওই সুদ সময় টাকা ফেরত নিয়ে নিন, অনেকটা টাকা আসবে। দুটো পদ্ধতি, টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে সুদ সময় টাকা ফেরত নেওয়া আর নবান্নটা বিক্রি করা, হয়ে যাবে। এই টাকাগুলোকে তো নিয়ে তো নষ্ট করেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরত তো হবেই, আমরা করাবোই, কিচ্ছু করার নেই, ও কন্টেম্প পেন্ডিং, আগামী 2 তারিখ শুনানি আছে। দ্বিতীয় হচ্ছে ডিএও নেব, কর্মচারীদের প্রতিটি পয়সা বুঝে নেব, ডিএ বুঝে নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কারণ তিনি এই কর্মচারীদের প্রাপ্য ডিএকে তিনি অন্য খাতে খরচ করেছেন, এর দায় নিতে হবে না। আবার যদি রাজ্য কোনোভাবে এই যে ডিলেটরি ট্যাকটিক্স ব্যবহার করছে, আবারও যদি কোনোভাবে ব্যবহার করে, দেখুন যত করবেন তত বেশি এরিয়ার ডিএ লাগবে। এটা যদি ধরুন আগে মিটিয়ে দিত তাহলে এত টাকা লাগতো না। যত বেশি দেরি তত বেশি ভারী। কিন্তু 25% তো আপনারা ছিনিয়ে আনতে পারেননি। 100%ই হবে। আপনি দেখুন 25% ডিএ দেয়নি বলেই মামলাটি একসঙ্গে শুনানি হয়ে যাচ্ছে, ফলে 100% ডিএ দিতে হবে। দেখুন ওই যে বললাম, দেরি করার টেকনিক নিতে গিয়ে ভারী হয়ে যাবে। দেখুন হাত পা ছুড়ে কাঁদবেন, এই যেমন 26,000-এর বেলায় কেঁদেছেন, এবার একইভাবে ডিএ মামলাতেও হাত পা ছুড়ে কাঁদতে হবে। দেখুন রাজনৈতিকভাবে মানে ইম্যাচিওর হলে, প্রশাসন চালাতে অদক্ষ হলে, আর তার সঙ্গে দুর্নীতিগ্রস্ততা থাকলে যা হওয়ার তার প্রকৃত এক্সাম্পল হচ্ছে মমতা ব্যানার্জি। একটা আদর্শহীন রাজনৈতিক দল চালান। রাজনীতি জানেন না বলছেন মমতা ব্যানার্জি? আদর্শহীন রাজনীতি আবার রাজনীতি কিসের? আদর্শহীন রাজনীতিকে আমি রাজনীতি মনে করি না। এ তো বেসিক্যালি মানে পাড়ার দোকান চালানো। বেসিক্যালি এ হচ্ছে যে উনি ওই কর্পোরেট মডেলে, উনি মনে করেন রাজ্য সরকারটা একটা কর্পোরেট মডেলে, উনি বেসিক্যালি সেখান থেকে কীভাবে টাকা সাইফন করবো তার বন্দোবস্ত করেন বিভিন্নভাবে। ওনার কাজটাই এটা, জনগণের করের টাকা কিভাবে ক্ষমতায় থেকে ঘুরপথে পকেটে ভরবো, ঘুরপথে ওনার আশেপাশে যারা আছেন তাদের পকেটে ঢুকিয়ে দেবো, এই হচ্ছে ওনার পরিকল্পনা, সিম্পল পরিকল্পনা। কারণ তৃণমূল কংগ্রেস কেউ তার আদর্শের জন্য করে না যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাই তৃণমূল কংগ্রেস, সমাজের নিপীড়িত মানুষদের অধিকার ফিরিয়ে দিতে চায় তাই তৃণমূল কংগ্রেস করি। কারোর কাছ থেকে এটা শুনতে পাবেন না। তৃণমূল কংগ্রেস করে লোকে পয়সা কামাবার জন্য, সিম্পল।